শিক্ষার্থীগণ, আজকে আমি তোমাদের পাঠ্য বই থেকে কবিতা বৃষ্টি আলোচনা করতে চাই। এখানে কবিতা লিখেছেন ফররুখ আহমদ। তো কবিতা ফররুখ আহমেদের সুন্দর করে পরিচয় দেওয়া আছে। তিনি 1918 খ্রিস্টাব্দে 10 জুন মাগুরা জেলায় মাসাইল গ্রামে জন্মগ্রহণ করে। ফররুখ আহমদ কলকাতা রিপন কলেজ থেকে আইএ পাশ করেন এবং কলকাতার স্কটিশ চার্চ কলেজ দর্শনে অনার্স ও ইংরেজিতে অনার্সের ছাত্র ছিলেন। এখানে আরও পরিচয় দেওয়া আছে। তিনি অনেকগুলো পুরস্কার পেয়েছেন এবং 1974 খ্রিস্টাব্দে 19শে অক্টোবর তিনি পরলোক গমন করেন। তো এখানে শিক্ষার্থীগণ পরিচয় সুন্দর করে দেওয়া আছে, তোমরা অবশ্যই পরিচয়টি ভালো করে পড়বে। আমি কবিতাটি আলোচনা করব। কবিতাটি হচ্ছে কবিতা বৃষ্টি এলো বহু প্রতীক্ষিত বৃষ্টি, পদ্মা মেঘনার দুপাশে আবাদি গ্রাম, বৃষ্টি এলো পুবের হাওয়ায়। এখানে বৃষ্টি এলো বহু প্রতীক্ষিত, প্রতীক্ষিত মানে যার জন্য অপেক্ষা করা হয় তা সেটা হলো প্রতীক্ষিত। তো এই অনেক দিন অপেক্ষার পর বৃষ্টি এসেছে। পদ্মা মেঘনা দুটি নদী, এই নদীর দুই পাশে কি হয়েছে, আবাদি গ্রাম আছে। আবাদি গ্রামে বৃষ্টি এলো পুবের হাওয়ায়। তো অনেক প্রতীক্ষিত বৃষ্টি, তো আবাদের জন্য বৃষ্টির খুবই প্রয়োজন। যখন মাঠ ঘাট শুষ্ক হয়ে যায়, বৃষ্টির অভাবে মাঠ ঘাট প্রান্তর ফেটে ফেটে যায়, সেই সময় বৃষ্টি এসেছে। তো বৃষ্টি এজন্যই খুব প্রতীক্ষিত। তো বৃষ্টি আসলো কোন দিকে, পূবের হাওয়ায়। পূর্ব দিকের হাওয়া মানে বাতাস। তো বাতাসে, পূর্ব দিকের বাতাস বয়ে বৃষ্টি এসেছে। বিদগ্ধ আকাশ, মাঠ ঢেকে গেল কাজল ছায়ায়। মানে এই লাইনে বৃষ্টি আসার যে একটা রূপ, সেই রূপটার কথা বলা হয়েছে। বিদগ্ধ আকাশ মানে পুড়ে যাওয়া, রোদে পুড়ে যাওয়া আকাশ এবার কিসে ঢেকে গেছে, কাজল ছায়া। মেঘ যখন আকাশ যখন মেঘলা হয়ে যায়, কাজল ছায়া হয়ে যায়, কাজল ছায়ার মতো কীরকম হয়, একদম কালো। কাজল যেরকম কালো, এরকম কাজল ছায়া হয়ে যায়। তো বিদগ্ধ আকাশ, মাঠ ঢেকে গেল কাজল ছায়ায়, বিদ্যুৎ রূপসী পরি মেঘে মেঘে হয়েছে সবার। তো এরকম আকাশে কি, কাজল ছায়া যখন হয়েছে আকাশ, তখন বিদ্যুৎ পরি, অর্থাৎ আকাশে যখন বিদ্যুতের ঝলকানি দেয়, সেই ঝলকানির রূপটাকে রূপসী পরীর সঙ্গে তুলনা করেছেন কবি এখানে। রূপসী পরি যে বিদ্যুৎ, মেঘে মেঘে হয়েছে সবার, মানে মেঘে মেঘে শাওয়ার হয়েছে কীরকম, যে মানে উঠে উঠে যাচ্ছে। এই যে বিদ্যুৎ যখন উঠে উঠে যাচ্ছে, সেটাকে শাওয়ারের সঙ্গে তুলনা করা হয়েছে। বিদ্যুৎ পরি মেঘে মেঘে হয়েছে শাওয়ার। তাহলে কোথায়, যেখানে এখানে সুন্দর করে একটা মেঘলা আকাশের, অর্থাৎ বৃষ্টি আসা আকাশের বর্ণনা দেওয়া হয়েছে, যে যখন কি হয়, বৃষ্টি এসে তখন বিদ্যুৎ আকাশের ঝলক দেয়, সেটাকে পরীর সঙ্গে তুলনা করেছে এবং সেটা কি হেঁটে হেঁটে উঠে যায়। সেটা বলা হয়েছে যে উঠে উঠে যাচ্ছে হেঁটে হেঁটে। তো বিদ্যুৎ ছাওয়ার হয়েছে এবং দিক দিগন্তের পথে অপরূপ আভা দেখে তার বর্ষণ মুখর দিনে অরণ্যকেয়া শিহরায়। দিগন্তের মানে, দিগন্ত বলতে একখানে দাঁড়িয়ে যতদূর পর্যন্ত দিক যায়, যতদূর পর্যন্ত চোখ যায় ততদূর, এই তাকে বলা হবে দিগন্ত। তো মানে মাঠে একদিকে দাঁড়িয়ে চোখ যতদূর পর্যন্ত যাবে সেটা হলো দিগন্ত। সেই পথে অপরূপ আভা দেখে, বৃষ্টির আসার যে একটা অপরূপ সৌন্দর্য আছে আকাশে, সেই আভা দেখে বর্ষণ মুখর দিনে অরণ্যকেয়া শিহরায়। সেই সৌন্দর্য দেখে, অপরূপ আভা সৌন্দর্য, এটাকে দেখে বর্ষণ মুখর দিনে কে শিহরায় হচ্ছে অরণ্যের কেয়ারা। বনের যে কেয়ারা থাকে, কেয়া বলতে সকল ধরনের ফুল, কদম কেয়া যত রকমের ফুল আছে সবাই কি হয়েছে, শিহরায়, মানে খুব আনন্দিত হয়েছে, বৃষ্টি আসবে আজকে, বৃষ্টি আসার সময় হয়ে গেছে। তো অরণ্যরা কি করতেছে, শিহরায়, খুব আনন্দিত হয়েছে। এবং যে বনের যে গাছগুলো আছে, সে গাছগুলোও শিহরায়। রৌদ্রদগ্ধ ধান খেত আজ তার স্পর্শ পেতে চায়,
রৌদ্রোক্ত স্পর্শ পেতে চায় কেন? অনেক দিন পর বৃষ্টি আসতেছে, রোদে পুড়ে গেছে সেই ধান ক্ষেত, হ্যাঁ, পুড়ে যাওয়ার পরে সেই ধান ক্ষেতগুলো কী হয়েছে, ফাটা ফাটা হয়ে গেছে। আজ তার স্পর্শ মানে ফেটে যায়। ধান ক্ষেত যখন রৌদ্র আসে তখন কাদাগুলো ফেটে যায়, ফেটে গিয়ে কি হয়, তার স্পর্শ পেতে চায়, কার? বৃষ্টির স্পর্শ পেতে চায়। নদীর ফাটলে বন্যা আনে পূর্ণ প্রাণের জোয়ার। নদীর ফাটল, নদীগুলো বৃষ্টির অপেক্ষায় থাকতে থাকতে একসময় ফেটে যায়। তাহলে কি হয়, এই বৃষ্টি আনে পূর্ণ প্রাণের জোয়ার। যখন বৃষ্টি আসে এই ফাটাগুলোতে, নদীর যে ফেটে যাওয়া অংশগুলো আছে ওগুলো যখন বৃষ্টি আসে ঢেকে যায়। তাহলে আমরা এতটুকু অংশে এই প্রতীক্ষিত বৃষ্টি এসে কি করলো, মাঠ ঘাট, অরণ্যের কেয়া, নদী, রৌদ্রদুগ্ধ ধান ক্ষেত সব কিছু বৃষ্টির অপেক্ষায় থাকতে থাকতে অবশেষে বৃষ্টি এসে সবগুলোর কি হলো, পূর্ণ প্রাণের জোয়ার ফিরে এলো। আমরা কবিতাটি পড়ছি কিন্তু বৃষ্টি, শিক্ষার্থীগণ, যেহেতু বৃষ্টির কারণে সব কিছু কী হলো, মানে প্রাণ ফিরে পেল, সতেজতা সবুজতা ফিরে পেল বৃষ্টির কারণে। তারপরে কবি কি বলছেন, যে রুগ্ন বৃদ্ধ ভিখারি রগ উঠা হাতের মতন, রুক্ষ মাঠ আসমান শোনে সেই বর্ষণের সুর। রুগ্ন বৃদ্ধ ভিখারি, যারা খুব বৃদ্ধ হয় তারা তো রোগাই হয়, তো এরকম পাতলা চিকন মানুষদের কি হয়, হচ্ছে যে রগগুলো ভাসা ভাসা থাকে শরীরে। হাতগুলো দেখলে দেখবে যে তাদের রগগুলো কত মোটা মোটা হয়ে আছে বৃদ্ধদের। এরকম কি হয়, হাতের মতন কি হয়, রুক্ষ মাঠগুলো এরকম হয়ে যায় ফেটে ফেটে, মানে রগ উঠে ভিখারির সঙ্গে কবি ওই মাঠের যে ফাটা অংশটা আছে সেই ফেটে যাওয়া অংশটাকে কবি রগ উঠে ভিখারির মতো যে হাতগুলো আছে তার সঙ্গে তুলনা করেছেন। তো ওই মাঠ ফাটে ওইভাবে, এবং আসমানও ফাটে, মানে কবি সেখানে মনে করেন যে আসমানও মনে হয় ওইভাবে ফেটে যায়। শোনে বর্ষণ মুখর কি হয়, তারা ওইভাবে প্রতীক্ষায় থাকতে থাকতে শোনে বর্ষণের সুর, মানে বর্ষা আসার সুর, তারাও এত অপেক্ষায় থাকে যে তারাও বর্ষা আসার কি সুর শুনতে পায়। তৃষিত বনের সাথে জেগে ওঠে তৃষাতপ্ত মন। তৃষিত বন বলতে অনেক দিন থেকে বৃষ্টি হয় না, বন শুকে গেছে, সূক্ষ্ম রুক্ষ হয়ে গেছে, তাদের সাথে কি হয়, এই বনের সঙ্গে কি হয়, তৃষাতপ্ত মন, মানে তৃষাতপ্ত মন যেটা, যে মন হচ্ছে পিপাসায় কাতর হয়ে গেছে, তৃষায় থাকতে থাকতে, পানির অপেক্ষায় থাকতে থাকতে, হ্যাঁ, এই যে তৃষিত বনের সাথে সেই তৃষাতপ্ত মনও জেগে ওঠে। পাড়ি দিতে চায় বহুদূর পথ প্রান্তর বন্ধুর। এখন সেই মন পাড়ি দিতে চায় কোথায়, প্রান্তর মানে মাঠ, বন্ধুর হচ্ছে মানে প্রতিকূল অবস্থা, যে মাঠ যেখানে যাওয়া যায় না, কঠিন, হ্যাঁ, সেই মাঠে বৃষ্টি আসার সঙ্গে সঙ্গে পাড়ি দিতে চায় ওই পথ, যেখানে বিস্মৃত দিন পড়ে আছে নিঃসঙ্গ নির্জন। যেখানে বিস্মৃত দিন বলা হয়, বিস্মৃত বলতে যদি কোনো কিছু ভুলে যাওয়া হয়, হ্যাঁ, ভুলে যাওয়ার পর বৃষ্টির দিনে নিঃসঙ্গ নির্জনে থাকার কারণে যে স্মৃতিগুলো মনে পড়ে, এগুলো হচ্ছে বিস্মৃত দিন। নিঃসঙ্গ মানে একা, নির্জন মানে কেউ নেই সেখানে। বৃষ্টির দিনে যখন নিঃসঙ্গ একা থাকা হয় তখন ওই দিনগুলোর মনে পড়ে, হ্যাঁ, ভুলে যাওয়া দিনগুলোর কথাও মনে পড়ে যায়। সেখানে বর্ষার মেঘ জাগে আজ বিষণ্ণ মেদুর। সেখানে ওই স্মৃতিতেও বর্ষার মেঘ কি জাগে, বিষণ্ণ মেদুর, হচ্ছে যে অনেক দিন পর প্রকৃতিতে যে বৃষ্টিটা আসে, হ্যাঁ, এবং বৃষ্টির আগমনে যে সূক্ষ্মতা দূর হয়, প্রকৃতি স্নিগ্ধ কোমল হয়ে ওঠে চারিদিকে, হ্যাঁ, এই কোমল হয়ে ওঠে। অর্থাৎ এখানে কবি বর্ষার মেঘ এসে মনকে কোমল এবং বিষণ্ণতায় ভরিয়ে দেয়, হ্যাঁ, বিষণ্ণতায় ভরিয়ে দেয়, তো মনও তখন বিষণ্ণ হয়ে যায়। তো শিক্ষার্থীগণ, আমরা কবিতাটি আলোচনা করলাম। আলোচনার শেষে আমরা বলতে পারি যে বৃষ্টিহীন রুক্ষ প্রকৃতি সাজিয়ে তোলা একমাত্র বৃষ্টি পারে সাজিয়ে তুলতে, সতেজতা আনতে পারে, স্নিগ্ধ কোমলতায় ফিরিয়ে আনতে পারে বৃষ্টি, হ্যাঁ, প্রকৃতিকে সৌন্দর্যমণ্ডিত করতে বৃষ্টির অবদান কিন্তু অপরিসীম। বৃষ্টির কারণে নদী প্লাবন আসে, নদীর যে ফেটে যাওয়া অংশগুলো ঢেকে যায় এবং নদীর সুন্দর প্রাণ ফিরে পায়, হ্যাঁ,
এবং গ্রামীণ জীবনে বৃষ্টির যে একটা প্রয়োজন অপেক্ষা সেটাও এই বৃষ্টি দূর করতে পারে, তার এই বৃষ্টির অভাব। এবং বর্ষণমুখর দিনে কেয়া কদমও কী হয়, ফুটে ওঠে। তো শিক্ষার্থীগণ, আমি কবিতাটি সহজ সরল ভাষায় আলোচনা করলাম। তো আশা রাখি পরবর্তী কবিতাগুলো সহজ সরল ভাষায় আনতে পারবো আমি, এবং তোমরা অবশ্যই আমাকে উৎসাহ দিবে। অপর পৃষ্ঠায় আছে তোমার পাঠ পরিচিতি আছে। আমি কবিতাটি বুঝাইলাম, পাঠ পরিচিতি বুঝতে হয় না, তারপরেও তোমরা বাড়িতে বসে বসে পাঠ পরিচিতি একটু পড়বে। এখানে দেওয়া আছে পাঠ পরিচিতি সুন্দর করে। তো পাঠ পরিচিতিটা একটু পরে দেই। পাঠ পরিচিতি হচ্ছে, একটু পড়ি পাঠ পরিচিতিটা। বৃষ্টি কবিতা ফররুখ আহমেদের মুহূর্তের কবিতা থেকে সংকলিত হয়েছে। আচ্ছা, এটা বলা হয়নি। ফররুখ আহমেদের তিনি মুহূর্তের কবিতা কাব্য থেকে সংকলন করা হয়েছে এই বৃষ্টি কবিতাটি। কৃষিপ্রধান বাংলা বহু প্রতীক্ষিত বৃষ্টি নিয়ে কবিতাটি লিখিত। প্রকৃতিকে বর্ষায় আসে প্রাণ স্পন্দন নিয়ে, আর বৃষ্টি বর্ষার প্রাণ। এ সময় নদীর দুধারে প্লাবন দেখা যায়, ফলে পলিমাটির গৌরবে ফসল ভালো হয়। বৃষ্টির সময় আকাশে সর্বত্র মেঘের খেলা দেখা যায়, বর্ষার ফুল চারিদিকে মোহিত করে রুক্ষ মাটি বৃষ্টিতে প্রাণ জুড়ায়। বৃষ্টির দিনে সংবেদনশীল মানুষও সশসিক্ত হয়ে ওঠে, তার মনে পড়ে সুখময় অতীত, পুরনো স্মৃতি, আর সে ভালো লাগার আলাপনা আঁকে মনে মনে। এ বৃষ্টি কখনো বিষণ্ণ করে মন, একাকী জীবনে বেড়ায় বিরহ। সুতরাং বৃষ্টি শুধু প্রকৃতির ঘটনা বা প্রাকৃতিক পালাবদলের নিয়ামক নয়, এর সঙ্গে ব্যক্তি জীবনের কতটা সম্পৃক্ত তারই কাব্যরূপ কবিতায় ফুটে উঠেছে। তো শিক্ষার্থীগণ, এখানে বৃষ্টি কবিতাটি আলোচনা শেষ করলাম। তোমরা অবশ্যই ভিডিওটি দেখবে এবং সাথে সাথে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে।